আসসালামু আলাইকুম। আই হোপ দ্যাট ইউ আর ওয়েল ডান ইউর ডিউটিস প্রপারলি। আমি আশা করছি প্রতিদিনের ন্যায় তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং যে যার মতো গুছিয়ে প্রিপারেশন নিচ্ছ। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এক মাহিন্দক্ষণে দাঁড়িয়ে আছি, যেটা হচ্ছে বাংলার আমরা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে চলে এসেছি, যেটা পড়লে আমাদের অনেকটা টপিক আমরা আজকে কভার করে দিতে পারবো ইনশাআল্লাহ। সো আমার কথাগুলো স্পষ্ট এবং লেখাগুলো বা সবকিছু দেখা যাচ্ছে কিনা দ্রুত আমাকে একটু জানিয়ে দাও। আর কে কে কোথা থেকে যুক্ত হচ্ছে দ্রুত একটু জানাবা কমেন্ট সেকশনে। সবাই অতি দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে নাও। সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু দ্রুত একটু জানিয়ে দিবা। সবকিছু ঠিকঠাক থাকলে আমাকে দ্রুত একটু জানিয়ে দাও এবং সবকিছু দেখতে পাচ্ছ কি না আমাকে দ্রুত একটু জানাও। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো। সবাই একটু দ্রুত জানিয়ে দাও যে আমাদের লাইভ সেশনে যুক্ত হওয়ার পর দেখতে পাচ্ছ কি না। সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখা যাচ্ছে কিনা আমাকে দ্রুত একটু জানাও। আজকের আমাদের লাইভ সেশনে আসসালামু আলাইকুম, একটি টপিক নিয়ে কথা বলবো লাইভ সেশনে। সবাই একটু দ্রুত একটু যুক্ত হয়ে নাও এবং আমাকে একটু কমেন্টে জানাও যে সবকিছু দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে কিনা দ্রুত একটু জানাও এবং দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু বলো দেখি সবাই। অনেক সময় তা বাস্তবে সংঘটিত হয়। হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে নাকি ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সবাই, কেমন আছো? দুইটা বাঘ দেখতে পাচ্ছ তাই না? এই পাশে একটা বাঘ, এই পাশে একটা বাঘ। একটাতে হচ্ছে হোয়াইট কালার আছে আর একটাতে হচ্ছে ব্লু কালারের মতো দেখতে পাচ্ছ তোমরা হয়তো। মানে এটা একটু আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বাংলা এমসিকিউ সমাধান নিয়ে কথা বলবো। আচ্ছা, ক্লিয়ার যেহেতু আছে তাহলে আমরা শুরু করে দেই আজকের আমাদের লাইভ সেশনের কার্যক্রম। দেখো প্রশ্নটা, 1 নম্বর প্রশ্নটা দেওয়া হচ্ছে কি, দেখো বলছে বাংলা ভাষায়, প্রশ্নটা বলছে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? অক্ষয় দত্ত, মার্শম্যান, ব্রাসি হ্যালহেড, রাজা রামমোহন রায়। তোমরা আগে সবাই আমাকে একটু দ্রুত উত্তর দিবা। উত্তর দেওয়ার পরে দেন হচ্ছে আমরা তারপরে সমাধান বা ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ। সবাইকে রিকোয়েস্ট করব দ্রুত যুক্ত হয়ে দিবা। শাহরিয়ার শিমুল, আলহামদুলিল্লাহ গুড। আপনি? আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি, তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে নিবা। আজকে আমাদের লাইভ সেশনে আমরা আজকে গুরুত্বপূর্ণ বাংলার আমরা এমসিকিউ সমাধান নিয়ে আলোচনা করব। এটা পর্যায়ক্রমে আমাদের মানে এখানে যেভাবে আমি সাজিয়েছি আজকে আমরা 35টা এমসিকিউ সমাধান করব। এই 35টা এমসিকিউ সমাধান করার ফলে আমরা কি করতে পারবো, আমরা অনেকগুলো টপিক নিজেদের মধ্যে আয়ত্ত করে নিতে পারবো ইনশাআল্লাহ। সবাই দ্রুত একটু যুক্ত হয়ে নিবা এবং দেখা যাচ্ছে কিনা দ্রুত 1 নম্বর প্রশ্নের উত্তর দিতে থাকো দেখি। আর সবাই একটু আমাকে বলো বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে? বলছে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? আগে
আগে তোমরা উত্তর দিবে, দেন পরে আমি উত্তর দেব, আমি ব্যাখ্যা করে দিব। তোমরা আগে আমাকে কি করবে, তোমরা দ্রুত উত্তর দিবা, তোমরা আমাকে আগে উত্তর দিবা, তারপরে আমি ব্যাখ্যা করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, প্রশ্ন দেখতে পাচ্ছ। আচ্ছা, আমরা রাসেল মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছো? আর তামান্না আপু ডি বলেছেন, আর রাসেল মিয়া ডি বলেছেন, নীলপরি আপু, রাজা রামমোহন রায়। আচ্ছা, সবাই একটু দ্রুত যুক্ত হও আজকের আমাদের লাইভ সেশনে, এবং বন্ধু বান্ধবীদের মেনশন করতে অবশ্যই ভুলবে না। যারা টুক করে একটু মেনশন দিয়ে দাও, বন্ধু বান্ধবী যারা আছে, অ্যাডমিশন পরীক্ষার্থী হোক বা অন্য ইন্টারমিডিয়েট হোক, যাদের দরকার আর কি, তারা লিখে লিখবা। আচ্ছা, বলছে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে? অপশন এ তে আছে অক্ষয় দত্ত, বি তে আছে মার্শম্যান, সি তে আছে ব্রাসি হেলহেড, আর ডি তে আছে রাজা রামমোহন রায়। আমরা জানি, আমরা একটু ব্যাকরণ নিয়ে আমরা একটু কথা বলি, এই ভাষা নিয়ে হালকা একটু কথা বলে নেই। ভাষা, আমরা জানি ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। কি আমরা জানি? ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। এই ভাষা আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? ভাষার রূপ, এই ভাষার রূপ আছে হচ্ছে কত প্রকার? ভাষার রূপ হচ্ছে দুই প্রকার। একটা কি কি রূপ? একটি হচ্ছে লিখিত রূপ, আর একটা মুখে উচ্চারিত রূপ। কি বলতে পারি? একটি হচ্ছে লিখিত রূপ, আমরা এখানে বলতে পারি একটা হচ্ছে লৌকিক আর একটা হচ্ছে মৌখিক। একটা হচ্ছে লৌকিক আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে মৌখিক। একটা লৌকিক আর একটা হচ্ছে মৌখিক। আবার আমরা এই লৌকিককে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে চলিত। আর এই মৌখিককে আমরা তিন ভাগে ভাগ করা হয় এখন নতুন বই অনুযায়ী, কিন্তু দুই ভাগ এটাই হচ্ছে বেশি। একটি চলিত আর একটা হচ্ছে কি, একটি হচ্ছে আঞ্চলিক বা উপভাষা। আমরা এইভাবে ভাগ করতে পারি। আচ্ছা, এখন যেহেতু বলছে ভাষা নিয়ে আমাদের মোটামুটি আমরা পারবো ইনশাল্লাহ। যেহেতু প্রশ্নটা বলছে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে, এই প্রশ্নটা হচ্ছে আমরা জানি যে সর্বপ্রথম বাংলা ভাষার বলা হয়, সর্বপ্রথম বাংলা ব্যাকরণের শুরু হয় পর্তুগিজদের হাত ধরে। কাদের হাত ধরে? বাংলা ভাষার অর্থাৎ বাংলার ব্যাকরণের শুরু হয় পর্তুগিজদের হাত ধরে। বলা হয় কত আমরা জানি 1734 সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে একটি গ্রন্থ বলা হয় রচিত হয়। কোন ভাষায়? রোমান হরফে 1443 সালে প্রকাশিত হয়। কার মাধ্যমে? পর্তুগিজ পাদ্রী মনোয়েল দা সাম্পোসার মাধ্যমে। ওটি একটি ব্যাকরণ গ্রন্থ নয়, ওটি একটি ব্যাকরণ বলা হয়, যাকে একটি অভিধান তত্ত্ব বলা হয়। তারপরে তারই ধারাবাহিকতায় আস্তে আস্তে আমাদের চলে আসেন এনবি হ্যালহেড, ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। তিনি কোন ভাষায়? তিনি হচ্ছেন ইংরেজি ভাষায় একটি ব্যাকরণ রচনা করেন। তারই ধারাবাহিকতায় বাংলা, আমরা যে এখন বাংলা ভাষায় কথা বলছি, আমরা যে বাংলা এখন লিখি, এই ব্যাকরণ রচনা করেছেন কে? এই ব্যাকরণ রচনা করেছেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের এই বাংলা ব্যাকরণের নাম কি আমরা জানি? বলতো তোমরা একটু দেখি, বলতো ভাইয়া। গৌড়ীয় ব্যাকরণ। রাজা রামমোহন রায়ের প্রথম কোনটি? গৌড়ীয় ব্যাকরণ। তাহলে এই উত্তর হবে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। আচ্ছা, গুড। এই তো রাজা রামমোহন রায়, এই তো রাজা রামমোহন রায়। আচ্ছা, ইমদাদুল হক, গুড। এই তো গুড, খুবই ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখো আমি যে তথ্য, তাহলে আমাকে আরেকটু তথ্য তোমাদের দিয়ে দেই। বলো, এই কৌমুদি ব্যাকরণ রচনা করেন কে? বলতো, কয়েকটা গ্রন্থ জানতেই হবে। কৌমুদি ব্যাকরণ রচনা করেন কে? আমাকে একটু দ্রুত একটু বলো তো দেখি। কৌমুদি নামক ব্যাকরণ, এই ব্যাকরণটা রচনা করেন কে? দ্রুত একটু জানাবা। কৌমুদি ব্যাকরণ ব্যাকরণটা রচনা করেন কে? আমাকে দ্রুত একটু জানাবা, দ্রুত। কৌমুদি ব্যাকরণটা কে রচনা করেন? দ্রুত একটু, না পারলে আমি বলে দিব, কিন্তু সময় বলবো না। আচ্ছা, এই তো রাসেল মে বলছেন গৌড়ীয় ব্যাকরণ। ঠিক আছে, বলো গৌড়ীয় ব্যাকরণ রচনা করেছেন কে? রাজা রামমোহন রায়। এখন আমাকে বলো কৌমুদি ব্যাকরণ রচনা করেছেন কে? এই কৌমুদি ব্যাকরণ রচনা করেছেন
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি রচনা করেছেন? কৌমুদী ব্যাকরণ রচনা করেছেন। এই ঈশ্বরচন্দ্রর জন্মসালটা একটু লিখে নাও। 1820 সাল থেকে 1891 সাল। তিনি 71 বছর বেঁচে ছিলেন। কত বছর? 71 বছর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালে জন্ম, 1891 সালে মৃত্যু। তিনি কোন শতকের কবি? তিনি হচ্ছে 19 শতকের কবি। 19 শতকের কবি, এটুকু একটু জাস্ট একটু লিখে রাখবা। 19 শতকের কবি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি গদ্য আমরা জানি, তিনি হচ্ছে জ্যোতিচিহ্নের জনক। কিসের জনক? জ্যোতিচিহ্নের। তিনি কিসের জনক? তিনি হচ্ছে জ্যোতিচিহ্নের জনক। জ্যোতিচিহ্নের জনক তিনি ছিলেন হচ্ছে জ্যোতিচিহ্নের জনক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আরো কিসের জনক আছে বলো তো দেখি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা জানি জ্যোতিচিহ্নের জনক, তিনি সাধু ভাষার জনক। সাধু ভাষার জনক। তাহলে আমরা এইটুকু তথ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে দিলাম। আচ্ছা, বিদ্যাসাগর মনে নাই ভাইয়া? আচ্ছা, শাহরিয়ার শিমুল বলছেন বিদ্যাসাগর, অপূর্ব দাস বলেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। গুড। আচ্ছা, এখন আমাকে আরেকটু তথ্য দিবা। তাহলে আমরা এতটুকু তথ্য শিখলাম। আর বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। এখন আমরা একটু রাজা রামমোহন রায় সম্পর্কে একটু তথ্য দেই। এই রাজা রামমোহন রায় তাকে বলা হয় ভারতের, কি বলা হয়? এই ভারতের আধুনিক মানুষ বলা হয়। ভারতের, প্রশ্ন আসবে, ভারতের আধুনিক মানুষ বলা হয় কাকে? ভারতের আধুনিক মানুষ বলা হয় রাজা রামমোহন রায়কে। এটুকু মাথায় রাখবা, ভারতের আধুনিক মানুষ বলা হয় কাকে? ভারতের আধুনিক মানুষ বলা হয় রাজা রামমোহন রায়কে। আর রাজা রামমোহন রায়ের বিখ্যাত বাংলা গ্রন্থের নাম কি? বাংলা গ্রন্থের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। গ্রন্থের নামটা কি? গ্রন্থের নাম গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় ব্যাকরণ ভারতের আধুনিক বলা হয়। তিনি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা। রাজা রামমোহন রায় তিনি, আমরা জানি যে তিনি সতীদাহ প্রথা বিলোপ করেছেন। কি করেছেন? সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথা কি করেছেন? বিলোপ করেছেন। কার মাধ্যমে? লর্ড বেন্টিং এর মাধ্যমে। লর্ড বেন্টিং এর মাধ্যমে। এইটুকু তথ্য লিখে রাখবা। ভারতের আধুনিক মানুষ রাজা রামমোহন রায়, তার বিখ্যাত গ্রন্থের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। তিনি কি করেছেন? সতীদাহ প্রথা বিলোপ করেছেন। কোন গভর্নরের মাধ্যমে? লর্ড বেন্টিং এর মাধ্যমে। তাহলে আমরা অনেক কিছুই আজকে শিখতে পেরেছি। আচ্ছা, মোটামুটি সবকিছু শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু দ্রুত জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। আশা করছি তোমরা সকলেই সবকিছু দেখতে পাচ্ছ। আচ্ছা, তাহলে আমরা একটু এটা শেষ করে দেই। আমরা তাহলে 1 নম্বরের উত্তর, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? রাজা রামমোহন রায়। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। আচ্ছা, 2 নম্বর প্রশ্নতে আমরা চলে আসছি। দেখো, এখন আমাকে বলো, ওই প্রশ্নের আমি উত্তর কিন্তু আগেই দিয়ে ফেলেছি। রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণের নাম কি? মাগধী ব্যাকরণ, মাতৃভাষা ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ, ভাষা ও ব্যাকরণ। বলো দেখি, রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণের নাম কি? দ্রুত আমাকে একটু বলো। 2 নম্বর প্রশ্নের উত্তর বলো দেখি, সবাই একটু দ্রুত একটু বলে ফেলো। নেটওয়ার্কের সমস্যা নাকি? সবাই একটু 2 নম্বর প্রশ্নের একটু উত্তর দাও দ্রুত। দ্রুত আমাকে একটু 2 নম্বর প্রশ্নের উত্তর দাও দেখি। আচ্ছা, শাহরিয়ার শিমুল বলেছেন 2 এর বি। তামান্না আক্তার আপু বলেছেন 2 এর বি।
আর রাসেল মিয়া বলছেন 1826। আচ্ছা সবাই দেখো তাহলে অ্যাপ্রোপ্রিয়েট, শোনো, যদি সালের কথা যেহেতু উল্লেখ করলাম, রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি? রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম গৌড়ীয় ব্যাকরণ। তিনি 1826 কথাটা বলছে, একটু আমরা ব্যাখ্যা দিয়ে দিই, একটু কথা বলে নেই। রাজা রামমোহন রায় তিনিও প্রথম বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেননি, তিনিও ইংরেজিতে ভাষায় রচনা করেছিলেন। কত সালে? তিনিও ইংরেজিতে ভাষায় রচনা করেছিলেন এই 1826 সালে। 1826 সালে তিনিও ইংরেজি ভাষাতেই বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন। কিন্তু স্কুল বুক অফ সোসাইটির এই স্কুল বুক অফ সোসাইটির অনুরোধে 1833 সালে তিনি এই যে গৌড়ীয় ব্যাকরণ, যিনি বলা হয় ইংরেজি ভাষায় যেটা রচনা করেছিলেন 1826 সালে, ওইটাই স্কুল বুক অফ সোসাইটির অনুরোধে 1833 সালে গৌড়ীয় ব্যাকরণ নামে একটি বাংলা ব্যাকরণ গ্রন্থ রচনা করেন। তাই যদি বলা হয় এই গৌড়ীয় ব্যাকরণ কত সালে রচিত হয়? 1833 সালে। আর তিনি ইংরেজি ভাষাতে 1826 সালে রচনা করেছিলেন। এতটুকু মাথায় রাখবা। তাহলে আমরা 2 নম্বরের উত্তর যারা খ দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা তাহলে আমরা নেক্সট পরবর্তীতে প্রশ্ন চলে যাচ্ছি। 3 নম্বর প্রশ্নটা আমাকে বলবা, কে সর্বপ্রথম ট্রাইব সংযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? কে 3 নাম্বার, কে সর্বপ্রথম বাংলা ট্রাইব সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন? স্যার উইলিয়াম জেমস, বি নাম্বার উইলিয়াম কেরি, সি নাম্বার রাজীব লোচন মুখোপাধ্যায়, আর ব্রাসি হ্যালহেড। 3 নাম্বার প্রশ্নটা আমি উত্তর চাচ্ছি, তারপরে তোমরা কি করবা? তারপরে হচ্ছে আমি ব্যাখ্যা করে দিব। আচ্ছা আমরা ইতিমধ্যে উত্তর পেয়ে যাচ্ছি, সবাই বলে ফেলছে দেখছি। শাহরিয়ার শিমুল ভাই বলছেন ব্রাসি হ্যালহেড। আচ্ছা সবাই একটু দ্রুত একটু কমেন্ট করি, এবং যারা পরিচিত আছে বন্ধু বান্ধবীদের একটু শেয়ার করি, মেনশন করে দিয়ে দিই। বলো দেখি 3 নাম্বার, কে সর্বপ্রথম বাংলা ট্রাইব সহযোগে বাংলা মুদ্রণ করেন? সবাই একটু দ্রুত একটু জানাও। না নরমালি নিয়ে যেতে পারো, সমস্যা নেই। সবাই একটু দ্রুত একটু জানাও, যে দ্রুত একটু উত্তর বলে দাও দেখি। দেখো তো লাইভে কোনো সমস্যা হয়েছে নাকি? আচ্ছা যারা উত্তর দিচ্ছ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা অপূর্ব দাস, তামান্না আক্তার, শাহরিয়ার শিমুল আচ্ছা বলেছেন ব্রাসি হ্যালহেড। আচ্ছা তিনি এই সর্বপ্রথম বাংলা ট্রাইব সংযোগে ব্যাকরণ রচনা করেন কে? ব্রাসি হ্যালহেড। মনে রাখবা এনবি হ্যালহেড, এনবি হ্যালহেড, এই ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড, এনবি হ্যালহেড, তিনি প্রথম ট্রাইব সহযোগে বাংলা ব্যাকরণ রচনা করেন, অর্থাৎ ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড। এনবি হ্যালহেড কি তিনি কি করেছেন? বাংলাকে ট্রাইব সহযোগে বাংলা ব্যাকরণ রচনা করেছেন। 4 নাম্বার বলো, ব্যাকরণ শব্দটি কি একটি বাংলা, নাকি একটি সংস্কৃত, নাকি একটি বিদেশি, নাকি একটি তদ্ভব?
সংস্কৃত একটি কি? আমরা এই 4টা প্রশ্নের উত্তর মাথায় রাখবো। কিভাবে মাথায় রাখবো? সেটা হচ্ছে মাথায় রাখবো এইভাবে যে আমাদের অনেক সময় গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে, সেই প্রশ্নটা হচ্ছে এইভাবে প্রশ্ন আসে, অনেক সময় দেখতে পাবা। আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে। প্রশ্নটা এইভাবে দিবে, দেখো এই ব্যাকরণ, ব্যাকরণ কি সাধিত শব্দ? কি সাধিত, সাধিত শব্দ কি? সাধিত শব্দ। ব্যাকরণ কি সাধিত শব্দ? তারপরে ব্যাকরণ, ব্যাকরণ কি সাধিত শব্দ প্রশ্ন আসবে। ব্যাকরণ কোন ভাষার শব্দ? কোন ভাষার শব্দ? ভাষার শব্দ, শব্দ। তারপরে আসতে পারে ব্যাকরণ, ব্যাকরণ কি জাতীয় শব্দ? কি জাতীয় শব্দ? জাতীয় শব্দ, কি জাতীয় শব্দ। তারপরে আসতে পারে ব্যাকরণ, ব্যাকরণ, ব্যাকরণ কোন, বলতে পারে ব্যাকরণ কোন পদ? ব্যাকরণ কোন পদ? এই 4টা প্রশ্নের উত্তর রাখতে হবে। ব্যাকরণ কি সাধিত শব্দ যদি বলে তাহলে উত্তর হবে হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। প্রত্যয়, প্রত্যয় সাধিত শব্দ। যদি বলা হয় ব্যাকরণ কোন ভাষার শব্দ তাহলে হচ্ছে সংস্কৃত, সংস্কৃতের অপর নাম কি? তৎসম। যদি বলা হয় ব্যাকরণ কোন জাতীয় বা কি জাতীয় বা কোন শ্রেণীর শব্দ তাহলে উত্তর করতে হবে পারিভাষিক শব্দ। কি করতে হবে? উত্তর করতে হবে পারিভাষিক শব্দ। যদি বলা হয় ব্যাকরণ কোন পদ তাহলে উত্তর হবে হচ্ছে বিশেষ্য পদ। এই 4টা মাথায় রাখবা। তাহলে ব্যাকরণ কি সাধিত শব্দ? প্রত্যয় সাধিত শব্দ। ব্যাকরণ কোন ভাষার শব্দ? ব্যাকরণ হচ্ছে সংস্কৃত বা তৎসম ভাষার শব্দ। ব্যাকরণ কি জাতীয় পদ? পারিভাষিক শব্দ। ব্যাকরণ কোন পদ? মনে রাখবা ব্যাকরণ হচ্ছে বিশেষ্য পদ। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমরা আশা করছি যে তোমরা মোটামুটি অনায়াসেই উত্তর করতে পারছো বা পারবে। আচ্ছা তাহলে আমরা এই ব্যাকরণ একটি কি? সংস্কৃত। আমরা এখন বলবো ব্যাকরণ শব্দটি একটি সংস্কৃত, কারণ ব্যাকরণের সবকিছুই সংস্কৃত থেকে এসেছে। ব্যাকরণের কি হয়েছে? সবকিছুই হচ্ছে সংস্কৃত থেকে এসেছে। ব্যাকরণের সবকিছুই কি হয়েছে ভাইয়া? ব্যাকরণের সবকিছুই সংস্কৃত থেকে এসেছে। এতটুকু মাথায় রাখবা, ব্যাকরণের সবকিছুই কোথা থেকে এসেছে? ব্যাকরণের সবকিছুই সংস্কৃত থেকে এসেছে। আচ্ছা এতটুকু যদি মাথায় রাখো তাহলে ইনশাআল্লাহ অনায়াসেই উত্তর করতে পারবে। আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখো 4 নাম্বার প্রশ্ন গেল, 5 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার প্রশ্ন বলছে, দেখো প্রশ্ন ক্রিয়ামূল, প্রশ্নটা একটু লক্ষ্য করো। দেখো প্রশ্নটা হচ্ছে ক্রিয়ামূল, ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ক্রিয়ার কাল, ক্রিয়ামূল ও পুরুষ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? উত্তর বাক্যতত্ত্ব, খ নাম্বার মানে সরি ক হচ্ছে বাক্যতত্ত্ব, খ ধ্বনিতত্ত্ব, গ পদক্রম আর গ রূপতত্ত্ব। তাহলে আমাকে বলো ক্রিয়ামূল, ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ক্রিয়ামূল, ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ক্রিয়ামূল, বলো দেখি ক্রিয়ামূল, ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ক্রিয়ামূল, ক্রিয়ার কাল, ব্যাকরণ কোন অংশের আলোচ্য বিষয়? সবাই আমাকে দ্রুত একটু জানাও। বাক্যতত্ত্ব আমরা জানি, এই বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম। কি? বাক্যতত্ত্বের অপর নাম পদক্রম, যার ইংরেজি নাম সিনট্যাক্স। ইংরেজি নাম কি? সিনট্যাক্স। ধ্বনিতত্ত্বের ইংরেজি নাম বলা হয় ফোনোলজি। ফোনোলজি, ধ্বনিতত্ত্বের ইংরেজি নাম ফোনোলজি। আমরা জানি এই বাক্যতত্ত্বের অপর নাম, ওই যে লিখেছি পদক্রমের অপর নাম কি? অপর নাম হচ্ছে বাক্যতত্ত্ব। আচ্ছা এই রূপতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্বের অপর নাম শব্দতত্ত্ব। শব্দতত্ত্ব, শব্দতত্ত্ব। শব্দতত্ত্বের ইংরেজি কি? মরফোলজি। মরফোলজি। তাহলে এখন বলো ক্রিয়ামূল, ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? সবাই একটু দ্রুত একটু উত্তর দাও দেখি। সবাই সবাই একটু দ্রুত একটু উত্তর দাও।
সবাই একটু দ্রুত একটু তো দাও। আচ্ছা, এইটার মাথায় রাখবা এইভাবে, মাথায় রাখবা এইভাবে যে আমরা জানি, দেখো এইটা মাথায় রাখবা, প্রথমে ধ্বনিতত্ত্ব দিয়ে আমরা বলি। এই ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় মনে রাখবা, কোন শব্দের সাথে যদি ধ্বনি বর্ণ অক্ষর, কোন শব্দের সাথে যদি ধ্বনি বর্ণ অক্ষর যুক্ত থাকে, ধ্বনি বর্ণ অক্ষর যুক্ত থাকে, সেটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। ধ্বনির পরিবর্তন, নত্যবিধান, সত্যবিধান, ধ্বনির সংযোগ প্রণালী, এছাড়াও এই কয়েকটা মনে রাখতে হবে, সন্ধি, সন্ধি ও নত্যবিধান, সত্যবিধান ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা, তারপরে বাক্যতত্ত্বের অপর নাম কি? পদক্রম। পদক্রম মানে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কি? বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় মনে রাখবা, কোন শব্দের সাথে বাক্য যুক্ত থাকলে সেটা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে আর এছাড়াও মুখস্থ রাখতে হয় এক কথায় প্রকাশ, বাক্য সংকোচন, বাচন, বাচ্য, বাক্য উক্তি, জ্যোতি ও ছেদ চিহ্ন, এটা বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। আর আরেকটা তত্ত্ব আমরা যেটা জানি, অর্থতত্ত্ব। অর্থযুক্ত থাকলে সেটা অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এছাড়া বাকি যেগুলো আছে সেইগুলোই শব্দ বা কি, সেইগুলোই শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে এই ক্রিয়ার কাল, পুরুষ, এগুলো হচ্ছে রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। যারা শব্দতত্ত্ব দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা একটু পরের পথে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, ব্যাকরণের কাজ কি বলতো? ভালো লেখক তৈরি করা, ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা, ভাষার বিশ্লেষণ করা, আর শুদ্ধ লিখন তৈরি করা। বলতো ব্যাকরণের কাজটা কি? আমাকে একটু দ্রুত একটু জানাও যে ব্যাকরণের কাজটা কি? ভাষার বিশ্লেষণ করা নাকি ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা? ভাষার ব্যাকরণের কাজটা কি? ব্যাকরণের কাজটা কি? ব্যাকরণের কাজটা কি? বলো, ব্যাকরণের কাজটা কি? আচ্ছা, ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা সাধন করা। ব্যাকরণের কাজ কি ভাইয়া? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা সাধন করা। আর ভাষার বিশ্লেষণ মানে যদি বলা হয় ব্যাকরণ শব্দের অর্থ কি, যদি বলা হয় ব্যাকরণ শব্দের অর্থ কি, ব্যাকরণ শব্দের অর্থ কি, তাহলে উত্তর হবে ভাষার বিশ্লেষণ। ব্যাকরণ শব্দের অর্থ কি? ভাষার বিশ্লেষণ। আচ্ছা, তারপরে বলো বাংলা ভাষার প্রথম ব্যাকরণ লেখেন কে? যদি বলা হয় এইভাবে, যদি দেওয়া হয় বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে, তাহলে মদন মোহন তর্কালঙ্কার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডেভিড হিলার, উইলিয়াম কেরি। এইভাবে যদি প্রশ্ন দেয় তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ লেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, এই যে দেখো পরবর্তী প্রশ্ন, ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশ্লেষণ। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তি অর্থ কি? ব্যুৎপত্তি হচ্ছে বিশ্লেষণ। আচ্ছা, এটা পারবা। তারপরে এই যে আলোচ্য বিষয় থেকে আমরা কয়েকটা শব্দ দিয়েছি, বলো এই আলোচ্য বিষয় থেকে বলো আমাকে বর্ণের বিন্যাস। ধ্বনি শব্দ আমরা বলেছি, ধ্বনি অক্ষর বর্ণ, বা আমরা এটা বলেছি 9 নম্বর প্রশ্নতে। দেখো এই তিনটা কিন্তু এখন তোমাদের অনায়াসেই পারার কথা, ইনশাল্লাহ অনায়াসেই পারবা। এই তিনটা যদি ভালো করে পড়ো তাহলে অনায়াসেই কি করতে পারবা? অনায়াসেই উত্তর করতে পারবা। আমাকে একটু দ্রুত একটু বলো যে এই তিনটার 9 নাম্বার, বর্ণের বিন্যাস ব্যাকরণের কোন অংশ? আমরা বলছি ধ্বনি বর্ণ অক্ষর, ধ্বনি বর্ণ অক্ষর, ধ্বনি বর্ণ অক্ষর, ধ্বনি বর্ণ অক্ষর যুক্ত থাকলে সেটা কোন তত্ত্বের আলোচ্য বিষয়? সেটা ধ্বনি তত্ত্বের। তাহলে বর্ণের বিন্যাস বর্ণযুক্ত আছে না? আছে। তাহলে এটা কি? ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। যারা ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় দিয়েছো তাদেরকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি যে তোমরা ভালো কিছু করতে পারবা। এখন বলো বাক্যর একক কি? উক্তি নাকি বিভক্তি নাকি শব্দ নাকি উপসর্গ?
বাক্যর একক কি? আমাকে বলো বাক্যের একক কি? বাক্যের একক কি? নাম্বার দিয়ে লেখো। 10 নম্বর প্রশ্নের উত্তর। রাসেল মিয়া উত্তর দিয়ে দিচ্ছ, অসংখ্য ধন্যবাদ। তামান্না আপু যারা অ্যাক্টিভ আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ভালো করে পড়াশোনা করো, ভালো করে কিছু করতে পারবা ইনশাআল্লাহ। এখন আমাকে বলো, অপূর্ব দাসকেও অসংখ্য ধন্যবাদ, তোমরা অ্যাক্টিভ আছো। সবাই যারা অ্যাক্টিভ আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, 9 নম্বরের উত্তর দিয়েছো ধ্বনিতত্ত্ব। 10 নম্বর প্রশ্নের উত্তর দাও আমাকে, যে বাক্যের একক কি? বাক্যের একক উক্তি নাকি বাক্যের একক বিভক্তি নাকি শব্দ নাকি উপসর্গ? বাক্যের একক কি? আচ্ছা, তামান্না আপু বলেছেন শব্দ, মোহাম্মদ জালাল ভাই বলেছেন শব্দ, তারপরে অপূর্ব বলেছেন উক্তি, রাসেল মিয়া বলেছেন শব্দ। আচ্ছা, কয়েকটা এটা আমরা একটু ক্লিয়ার করে দেই, তাহলে তোমাদের আর এই বিষয়ে কোনো বলা হয় যে কোনো সমস্যা হবে না। মনে রাখবা, যদি বলা হয় এইরকম, দেখো, যদি বলা হয় এইটুকু, দেখো, এই যে এই ধ্বনি বর্ণ, ধ্বনি বর্ণ শব্দ বাক্য, ধ্বনি বর্ণ শব্দ বাক্য, ধ্বনি বর্ণ শব্দ বাক্য। ধ্বনি কি? ধ্বনি একটা আওয়াজ। ধ্বনি কি? ধ্বনি একটা আওয়াজ। ধ্বনি একটা কি? ধ্বনি একটা আওয়াজ। বর্ণ একটা কি? বর্ণ একটা হচ্ছে লেটার, অর্থাৎ ধ্বনি বলা হয় বর্ণ কি? বর্ণ হচ্ছে লেটার, প্রতীক বা চিহ্ন, প্রতীক বা চিহ্ন। শব্দ একটা কি? শব্দ একটা ইংরেজিতে বলা হয় ওয়ার্ড। বাক্য কি? বাক্যকে ইংরেজিতে বলা হয় সেন্টেন্স। তাহলে এখানে সবচেয়ে বড় জিনিসটা কি? সেটা হচ্ছে বাক্য, তারপরে হচ্ছে ছোট, ছোটটা তারপরে বর্ণ, তারপরে এই ধ্বনি থেকে সৃষ্টি। তাহলে মাথায় রাখবা যে এই বাক্যর একক কি হবে? বাক্যের একক হবে হচ্ছে শব্দ। শব্দের একক কি হবে? শব্দের একক হবে হচ্ছে বর্ণ। বর্ণের একক কি হবে? বর্ণের একক হবে ধ্বনি। তাহলে এইটুকু একটু মাথায় রাখবা, ধ্বনির চেয়ে বড় বর্ণ, বর্ণের চেয়ে হচ্ছে শব্দ, শব্দের চেয়ে বাক্য। তাই বাক্যের একক হচ্ছে শব্দ, শব্দের একক বর্ণ, বর্ণের একক হচ্ছে ধ্বনি। এইভাবে পর্যায়ক্রমে হয়ে থাকে। আর আরেকটা যেটা মাথায় রাখবা, এই যদি বলা হয় ভাষার মৌলিক উপাদান, ভাষার মৌলিক উপাদান, ভাষার মৌলিক উপাদান, ভাষার মৌলিক উপাদান কি? ভাষার মৌলিক উপাদান হচ্ছে ধ্বনি। আর ভাষার মৌলিক উপকরণ, ভাষার মৌলিক উপকরণ কি? ভাষার মৌলিক উপকরণ হচ্ছে বাক্য। এতটুকু মাথায় রাখবা। দেখো, উপাদান শব্দে নো আছে ও ধ্বনি শব্দে নো আছে, উপকরণ শব্দে ক আছে, বাক্যতে কি আছে? বাক্যতে ক আছে। তাহলে ভাষার মৌলিক উপাদান ধ্বনি আর ভাষার মৌলিক উপকরণ হচ্ছে বাক্য। তাহলে এই বাক্যর মৌলিক একক কি এখন বলো? এই তো না সেই শব্দ। তাহলে তোমাদের আর এখানে কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন আসো, বচন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? বলো, বচন ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? এখন আমাকে দ্রুত একটু বলে ফেলো। এখন তো পারার কথা, অনায়াসেই পারার কথা। আমরা বলেছি বাক্যযুক্ত থাকলেই বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। স্যার আমরা বলেছি বচন, বাচ্য, উক্তি, জ্যোতিচিহ্ন, এক কথায় প্রকাশ, পদ পরিবর্তন, মানে কি বলা হয়, জ্যোতিচিহ্ন, এরা কোন তত্ত্বের আলোচ্য বিষয়? এরা হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তাই বাচ্য একটি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বাচন, বাচ্য, উক্তি, ছেদ বা জ্যোতি, বাক্য সংকোচন, বাক্য সংকোচন মানে যাকে বলা হয় এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ। এরা কোন তত্ত্বে আলোচিত হয়? বাক্যতত্ত্বের আলোচিত বিষয় হয়, এটা আমরা জানি। আচ্ছা, 12 নম্বর ব্যাকরণের আলোচ্য বিষয় কি? আমরা জানি প্রত্যেকটা ভাষারই বা প্রত্যেকটা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে 4টি। আর যদি বলো যে ভাষার মৌলিক রূপ কয়টি? ভাষার মৌলিক রূপ কয়টি? তাহলে উত্তর হচ্ছে ভাষার মৌলিক রূপ হচ্ছে 2টি। কয়টি রূপ? 2টি। একটা হচ্ছে আমরা জানি লৌকিক, আর একটা হচ্ছে মৌখিক। আর ভাষার আলোচ্য বিষয়ের কথা বললে হবে হচ্ছে 4টি। কি আলোচ্য বিষয়? এই যে আমরা জানি ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। তাই ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টি? মূল আলোচ্য বিষয় হচ্ছে 4টি। যদি বলতাম যে ব্যাকরণের মূল অংশ কয়টি?
যদি আমাকে এখন বলো, পরবর্তী প্রশ্ন বলো তো, ব্যাকরণের মূল অংশ কয়টি? ব্যাকরণের মূল অংশ কয়টি? ব্যাকরণের মূল অংশ কয়টি বলো তো দেখি সবাই, ব্যাকরণের মূল অংশ কয়টি? ব্যাকরণের মূল অংশ কয়টি? 2, 3, 4, 5। ব্যাকরণের মূল অংশ কয়টি? ব্যাকরণের মূল অংশ কয়টি? তাহলে ব্যাকরণের মূল আলোচ্য বিষয় 4টি, আর এই 4টি হচ্ছে ব্যাকরণের মূল অংশ। ধ্বনি, শব্দ, বাক্য অর্থ। ধ্বনি, শব্দ, বাক্য অর্থ 4টি। পাণিনি কে ছিলেন বলো? ভাষাবিদ, পরিকল্পনাবিদ, ঔপন্যাসিক, বৈয়াকরণ। আমরা জানি, দেখো এখানে একটু তথ্য একটু তোমাদের মাথায় রাখতে হবে যে ভালো ব্যাকরণ রচনা করেন যিনি, ভালো ব্যাকরণ রচনা করেন যিনি, তাকে কি বলা হয়? ব্যাকরণবিদ। ভালো ব্যাকরণ রচনা করেন যিনি, তাকে কি বলা হয়? ব্যাকরণবিদ। আবার লিখবা, ভালো ব্যাকরণ জানেন যিনি, তাকে কি বলা হয়? তাকে বলা হয় বৈয়াকরণ। ভালো ব্যাকরণ জানেন যিনি, তাকে কি বলা হয়? বৈয়াকরণ। তারপরে ব্যাকরণে পণ্ডিত যিনি, তাকে কি বলা হয়? তাকেও বৈয়াকরণ বলা হয়, বৈয়াকরণ। তাহলে 3টা তথ্য দিয়েছি। ভালো ব্যাকরণ রচনা করেন যিনি, তাকে বলা হয় কি? তাকে বলা হয় ব্যাকরণবিদ। কি বলেছি? ভালো ব্যাকরণ রচনা করেন যিনি, তাকে কি বলা হবে? তাকে বলা হয় ব্যাকরণবিদ। আর ভালো ব্যাকরণ জানেন যিনি, তাকে কি বলা হয়? বৈয়াকরণ। ভালো ব্যাকরণে পণ্ডিত যিনি, তাকেও কি বলা হয়? তাকেও বৈয়াকরণ বলা হয়। যারা এখনো মেনশন করেনি বন্ধুদের, দ্রুত মেনশন করে দাও। তাহলে এই পাণিনিও একজন কি ছিলেন? বৈয়াকরণ। পাণিনি কি ছিলেন? পাণিনি ছিলেন একজন বৈয়াকরণ। সবচেয়ে আদি বলা হয় প্রাচীন ব্যাকরণবিদও বলা হয় তাকে, বৈয়াকরণও বলা হয়, আবার কি বলা হয়? ব্যাকরণবিদও বলা হয়। প্রাচীন ব্যাকরণবিদ। কোথায় এর ভাষা? কোথায়? ব্যাকরণবিদ, প্রাচীন ব্যাকরণবিদ। তার ভাষা কোথায়? তার ভাষা হচ্ছে ভারতে প্রাচীন ব্যাকরণবিদ। তাহলে 13 নম্বর উত্তর কি? 13 নম্বর হচ্ছে বৈয়াকরণ। তাহলে পাণিনি কে ছিলেন? একজন বৈয়াকরণ ছিলেন। বৈয়াকরণ না থাকলে ব্যাকরণবিদ, কারণ তিনি অষ্টাধ্যায়ী নামক একটা গ্রন্থ রচনা করেছেন। 14 নম্বর প্রশ্ন বলো, বাংলা ব্যাকরণ কত বছরের পুরাতন? বাংলা ব্যাকরণ কত বছরের পুরাতন বলো? 14 নম্বর প্রশ্ন, বাংলা ব্যাকরণ কত বছরের পুরাতন? 150, 250, 300, 350। বাংলা ব্যাকরণ কত বছরের পুরাতন বলো দেখি। ব্যাকরণের মূল অংশ হচ্ছে 4টি ভাইয়া, অপূর্ব দাস 4টি। আচ্ছা, মোহাম্মদ জালাল, গুড, উত্তর দিয়েছো। আচ্ছা, রাসেল মিয়া উত্তর দিয়েছো, ভেরি গুড, খুবই ভালো লাগছে। এখন আমাকে বলবা বাংলা ব্যাকরণ কত বছরের পুরাতন? বাংলা ব্যাকরণ কত বছরের পুরাতন? 14 নম্বর প্রশ্ন, উত্তর দাও দেখি সবাই। আচ্ছা, মোহাম্মদ জালাল বলেছেন 250 বছর। আচ্ছা, তারপরে উত্তর দিচ্ছ কে? দ্রুত দেখি, উত্তর দিয়ে দাও। রাসেল মিয়া বলেছেন 250 বছর। শাহরিয়ার শিমুল বলেছেন 250 বছর, ভেরি গুড। আচ্ছা, তারপরে আরো সবাই যারা আমি দেখতে চাচ্ছি। তাহলে বাংলা ব্যাকরণ হচ্ছে 250 বছর। আরেকটা তোমাদের আরেকটু মাথায় রাখতে হবে, বাংলা ব্যাকরণের বলা হয়তো 250 বছর, কিন্তু তোমাদের যদি এই 250 বছর গুলো অপশনে না দেয় ভাইয়া, যদি 250 বছর গুলো অপশনে না দিয়ে যদি এইরকম করে অপশন দেয়, তাহলে কি করবা বলো তো? যদি এই যে এইখানে দিত আরেকটা করে শূন্য একটু বাড়াইয়া দিত, যদি আরেকটা শূন্য বাড়াইয়া দিত, তাহলে বাংলা ব্যাকরণ কত বছরের পুরাতন এইরকম যদি অপশন দিত, যে 1500, যদি বলতো 2500, যদি বলতো 3000, যদি বলতো 3500, তাহলে কি উত্তর দিতে বলো? আর তামান্না আক্তার আপু, অপূর্ব দাস, গুড। আবার আমাকে বলো এখন, যে যদি বলা হয় বাংলা ব্যাকরণ কত বছরের পুরাতন, যদি অপশন দিত 1500, যদি দিত 2500, যদি দিত 3000, যদি দিত 3500, তাহলে আমি উত্তর কি করতাম? তাহলে কি আমি উত্তর রেখে আসতাম, নাকি ওরা ভুল করেছে বললে কি করব বলো তো? এইরকম যদি দেয় তাহলে আমরা উত্তর কি করব? এইরকম যদি লিখবা বাংলা ব্যাকরণ হচ্ছে 250 বছরের পুরাতন। কত? 250। যদি অপশনে না দেয় তাহলে আমাদের উত্তর করতে হবে কত? 1500 বছর।
বাংলা ব্যাকরণ 1500 বছরের পুরাতন, এটুকু মাথায় রাখতে হবে। অপশনের উপর নির্ভর করে আমাদের হয় 1500 হবে আর না হলে 250 হবে, মাথায় যেন থাকে। 15 নম্বর প্রশ্ন, নিচের কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ ও বঙ্গাল উভয় কথার উল্লেখ রয়েছে? বাংলার নিচের কোন বলতে বঙ্গ এবং বঙ্গাল উভয় কথার উল্লেখ আছে? মৎস্য পুরাণ নাকি ঋগ্বেদ নাকি তারিখি ফিরোজ শাহী নাকি মহাভারতে? বলো যে এখনো যারা ক্লাসটা শেয়ার করছো না, আমি রিকোয়েস্ট করবো একটু দ্রুত শেয়ার করে দাও, বন্ধু বান্ধবীদের জানিয়ে দাও, দ্রুত একটু শেয়ার করো, তাহলে ইনশাল্লাহ আশা করছি যে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে আমাকে 15 নম্বর প্রশ্নটা একটু বলে ফেলো যে নিচের কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ এবং বঙ্গাল উভয় কথার উল্লেখ আছে? বঙ্গ এবং বঙ্গাল কথার উল্লেখ আছে এই যে আমরা জানি ঋগ্বেদ, অর্থাৎ এই ঋগ্বেদের ঐতিহ্য আরণ্যক গ্রন্থে, ঋগ্বেদের ঐতিহ্য আরণ্যক গ্রন্থে প্রথম বঙ্গ এবং বঙ্গাল কথাটির উল্লেখ আছে। প্রাচীন নিচের কোনটি প্রাচীন গ্রন্থে বঙ্গ এবং বঙ্গাল উভয় কথার উল্লেখ আছে? কোনটাতে? ঐতিহ্য আরণ্যক গ্রন্থে, অর্থাৎ ঋগ্বেদের ঐতিহ্য আরণ্যক গ্রন্থে। যারা উত্তর দিচ্ছ ভাইয়া একটু পড়াশোনা করতে হবে ভাইয়া, আমি কিন্তু এখন রাস্তাঘাটে মারবো কিন্তু। ঋগ্বেদের ঐতিহ্য আরণ্যক গ্রন্থে বঙ্গ এবং বঙ্গাল, মাথায় রাখতে হবে, মহাভারত না, ঋগ্বেদের ঐতিহ্য আরণ্যক গ্রন্থে। ঋগ্বেদের কোথায়? এই ঋগ্বেদের ঐতিহ্য আরণ্যক গ্রন্থে বঙ্গ এবং বঙ্গাল কথাটার উল্লেখ আছে। এখন তোমাদের যদি প্রশ্ন করি যে বলো এই অপশনগুলো বাদ দিয়ে তোমাদের আমি একটু প্রশ্ন করি যে আমাকে বলো বাংলা শব্দের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? বলো দেখি, বাংলা শব্দের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? দ্রুত বলবা, নাহলে কানের নিচে মেরে দেবো না কিন্তু। বাংলা শব্দের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? বাংলা শব্দের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে বলো? বাংলা শব্দের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? বাংলা শব্দের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? আমার কিন্তু ঠান্ডা লেগেছে, তারপরও আমি ক্লাস নিচ্ছি যে আমার ছোট ভাই বোনেরা যেন ভালো কিছু করতে পারে, কিন্তু তোমরা পড়াশোনা করতেছো না ভাই, কি করবা বলো? যদি এখন পড়াশোনা না করো, পরে আফসোস করার চেয়ে আগে আফসোস করো। এখনো বলো যে আমার পড়াশোনা হচ্ছে না, আমাকে আরো প্রচুর পড়তে হবে। পড়াশোনার কোনো বিকল্প নাই। দেখো তোমরা বাবা মা মেসে বসে থেকে তোমাদের তো আর 2, 4, 5টা ছেলে মেয়ে মানুষ করতে হচ্ছে না, যে আমার মানুষ করতে হচ্ছে, ও আমাকে রিক্সা চালাতে হচ্ছে, এটা করতে হচ্ছে সেটা। তোমার মূল কাজই পড়াশোনা, তাহলে পড়াশোনা কেন করছো না? আচ্ছা দ্রুত একটু, তাহলে আমরা উত্তর পেয়ে যাচ্ছি কোন গ্রন্থে? ঋগ্বেদের মহাভারত, এইটার বঙ্গ এবং বঙ্গাল। আর বাংলা শব্দের উল্লেখ আছে আবুল ফজল। এই আবুল ফজল রচিত আইনি আকবরী গ্রন্থে, আইনি আকবরী গ্রন্থে আবুল ফজল তিনি বাংলা শব্দের উল্লেখ করেছেন বা তার গ্রন্থে লিখেছেন। বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষী ছিল বলতো? বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষী ছিল? বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষার ছিল? অস্ট্রিক ভাষী ছিল, সংস্কৃত ভাষী ছিল, প্রাকৃত ভাষী ছিল না হিন্দি ভাষী ছিল? বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষী ছিল? যারা নিয়মিত ক্লাস করতে চাও আমাদের সাথে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবা। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং গুচ্ছের জন্য স্পেশাল কিছু পাবা ইনশাল্লাহ। আর যারা আমাদের এখনো মডেল টেস্ট ব্যাচে ভর্তি হয়নি, দ্রুত ভর্তি হয়ে নিতে পারো। আচ্ছা তাহলে দেখো একটু, বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষীর ছিল? আমরা জানি এই কয়েকটা গ্রন্থ মনে রাখবা। যদি বলা হয় বাঙালি জাতির পরিচয় কি, বাংলা জাতির পরিচয় কি, বাংলা জাতির পরিচয় কি, বাংলা জাতির পরিচয় কি? তাহলে হবে শঙ্কর। বাংলা জাতির পরিচয় কি? শঙ্কর। আর বাংলা জাতির প্রধান অংশ, বাংলা জাতির প্রধান অংশ গড়ে উঠেছে, বাংলা জাতির প্রধান অংশ গড়ে উঠেছে
উঠেছে বাংলা জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোনটা থেকে? অস্ট্রিক জাতি থেকে। অস্ট্রিক জাতি থেকে, অস্ট্রিক জাতি থেকে। বাংলা জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোথা থেকে? অস্ট্রিক জাতি থেকে। আর বাংলা জাতির প্রধান অংশ কি? আর বাংলা জাতির প্রধান বা বাংলা জাতির পরিচয় কি? শঙ্কর জাতি। বাংলা জাতির পরিচয় কি? শঙ্কর জাতি। বাংলা জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোথা থেকে? অস্ট্রিক জাতি থেকে। বাংলা জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোথা থেকে? অস্ট্রিক জাতি থেকে। শঙ্কর, শঙ্কর বলতে কি বোঝায়? হাইব্রিড, মানে অনেকটা। আমাদের জানি আমরা বাঙালিরা পাঁচ মিশালি জাতি। কয় মিশালি? পাঁচ মিশালি জাতি। কেউ দ্রাবিড়, অস্ট্রিক, মঙ্গোলীয়, নেগ্রিডো, এইভাবে পাঁচটি জাতির সংমিশ্রণে আমাদের রক্তে দুইটি জাতি ছিল, একটা আর্য এবং অনার্য। এই আর্য অনার্য থেকে চারটি জাতি গোষ্ঠী ভাগ হয়েছে। আমরা জানি একটি হচ্ছে মঙ্গোলীয়, একটি অস্ট্রিক, একটি দ্রাবিড়, একটি বোরচেনীয়, এই চারটি, আর একটি হচ্ছে আর্য। এই মোট দিয়ে পাঁচটি জাতির সংমিশ্রণকে পাঁচ স্পেশালি জাতি বলা হয়। তার মধ্যে এই বাঙালি জাতির পরিচয় হচ্ছে শঙ্কর জাতি হিসাবে। আর বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে কোথা থেকে? অস্ট্রিক জাতি থেকে। একটু মাথায় রেখে দিবা, কারণ আমাকে চান্স পেতেই হবে। এই মনোভাব নিয়ে শুরু করো। তারপরে নিচের কোন দুটি লেখ্য ভাষার রূপের নাম? নিচের কোন দুটি লেখ্য ভাষার রূপের নাম বলো, আমাকে বলো। নিচের কোনটি লেখ্য ভাষার? সাধু ও চলিত, নাকি লক্ষ্য আঞ্চলিক, সাধু ও আঞ্চলিক, আঞ্চলিক ও সার্বজনীন? আমাকে বলো 17 নম্বর প্রশ্নটা বলো। 17 নম্বর প্রশ্নটা একটু দ্রুত, একটু কাইন্ডলি বলে ফেলবা, বন্ধু বান্ধবীদের শেয়ার করবা, তাহলেই তো উপকৃত হতে পারবো, নাকি ভাইয়া? তাছাড়া তো পারবো না। বন্ধু বান্ধবীদের দ্রুত শেয়ার করতে হবে, তাহলেই তো আমরা ভালো কিছু করতে পারবো। আর ভালো কিছু করতে গেলে তো তোমাদের আমি উপকার করছি, আমাকে উপকার করবো না? নিচের কোন দুটি লেখ্য ভাষার রূপের নাম? সাধু এবং চলিত, নাকি লক্ষ্য আঞ্চলিক, নাকি সাধু ও আঞ্চলিক, নাকি আঞ্চলিক ও সার্বজনীন? তাহলে কোনটি হবে? 17 নাম্বার। 17 নাম্বার উত্তর কি দিচ্ছ? এই তো, ভেরি গুড। 17 নাম্বার উত্তর হবে সাধু এবং চলিত। ভেরি গুড। আচ্ছা, আর আমরা জানি চলিত ভাষার রূপ কি? চলিত আমরা মৌখিকে আমরা যদি বলি, একটা চলিত, একটা আঞ্চলিক, আর একটা প্রাকৃত হয়। তিনটা, নতুন বই অনুযায়ী তিনটা, পুরাতন অনুযায়ী হচ্ছে দুইটা। 18 নম্বর প্রশ্ন বলো, বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর আছে? আমরা জানি, দেখি একটু দ্রুত একটু জানাবা। 18 নম্বর প্রশ্নটা দেখো। 18 নম্বর প্রশ্নটা একটু আমাকে দ্রুত একটু উত্তর করে ফেলবা। আমরা অক্ষর নিয়ে একটু কথা বলে ফেলবো। অক্ষর, অক্ষর নিয়েও কথা বলবো। সবাই আমাকে বলো যে বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর আছে? বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর আছে? দ্রুত আমাকে একটু কাইন্ডলি জানাও দেখি, বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর আছে? 18 নম্বর প্রশ্নতে আমাকে বলো 4টি, 5টি, 6টি, 7টি। বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর আছে? 4, 5, 6, 7। 4, 5, 6, 7। যারা নিয়মিত পরীক্ষা, ক্লাস, মডেল টেস্ট দিতে চাও, আমাদের পেজটি ফলো দিয়ে রাখো। আর যারা পেইড ব্যাচে ভর্তি চাও, তারা আমাদের ইনবক্সে নক দিবা, অথবা আমাকে পার্সোনালি নক দিবা। আর যারা এখনো প্রত্যাশা মডেল টেস্ট এবং নাপা এক্সট্রা নেওনি, দ্রুত নিয়ে ফেলতে পারো তোমার প্রস্তুতিকে দাঁড়ালো করতে। অ্যাডমিশনে চান্স পেতে গেলে পরিশ্রমী বিকল্প নেই। মেধা বলতে কিচ্ছু নেই। মেধাবীরা কেউ চান্স পায় না। চান্স পায় কারা? ধৈর্য, পরিশ্রম ধরে যারা থাকে, তারাই সফলতার দিকে যায়। পরিশ্রম করো, সফলতা আসবেই ইনশাআল্লাহ। পরিশ্রম ছাড়া কোনোদিন সম্ভব নয়। তাহলে আমরা বিশ্ববিদ্যালয় শব্দে আমরা উত্তর পাচ্ছি। আপনারা উত্তর দিয়েছেন, বিশ্ববিদ্যালয় শব্দে উত্তর দিয়েছেন কতজন দেখি একটু। উত্তর দিয়েছেন 18। অপূর্ব দাস বলছেন 5। ভেরি গুড। তাহলে বিশ্ববিদ্যালয় শব্দে অক্ষর আছে কয়টি? 5টি। মনে রাখবেন, আমরা অক্ষর জিনিসটা কি? অক্ষর জিনিসটা মনে রাখবা নিঃশ্বাসের, কি মনে রাখবা? এই নিঃশ্বাসের নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসকেই অক্ষর বলে। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসকেই অক্ষর বলে। এক নিঃশ্বাসে উচ্চারিত যতটুকু উচ্চারিত হয় তাকেই একটা অক্ষর বলে। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসকে অক্ষর বলে, নিঃশ্বাসের ক্ষুদ্রতম প্রয়াসকে অক্ষর বলে, এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারিত হয় তাকেই অক্ষর বলে। তাহলে এখন আমরা বলতে পারি নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসকে কি বলে? অক্ষর বলে। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসকে কি বলে? অক্ষর বলে। এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারিত হয় তাকে কি বলে? অক্ষর বলে। আর আরেকটু শর্টকাট, তাহলে এই বিশ্ববিদ্যালয় শব্দটা আমাদের দেখো, এই যে আমরা এইভাবে উচ্চারণ করি, আমরা কিভাবে বলি? আমরা এই যে এরকম বলি, আরে বাবা, বলি হচ্ছে বিশ্ববিদ্যালয়।
এই যে 5 বার থেমে গেছি, বিশ্ববিদ্যালয়, তাই হচ্ছে বিশ্ববিদ্যালয় শব্দে 5টি অক্ষর। এছাড়া মনে রাখবা বাংলিশে লিখবা। কিভাবে লিখবা? বাং ইংলিশ। এই বাং ইংলিশে লিখবা। লেখার পরে যতগুলো ভাওয়েল পাবা, যতগুলো কি পাবা? ভাওয়েল পাবা। যতগুলো ভাওয়েল পাবা সেইগুলোই হচ্ছে কি? সেইগুলোই হচ্ছে অক্ষর। যেমন এই বিশ্ববিদ্যালয় শব্দটা বিশ্ববিদ্যালয় লিখবে এরকম, বিশ্ববিদ্যালয় এরকম লিখবা। যতগুলো ভাওয়েল পাবা, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এই বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর আছে? বিশ্ববিদ্যালয় শব্দে 5টি অক্ষর আছে। তাহলে আশা করছি, হ্যাঁ গুড, আশা করছি আপনারা মাথায় রাখতে পেরেছেন এবং মনে থাকবে। আচ্ছা, এখন আবার অক্ষর নিয়ে তাহলে আমাদের সমস্যা নেই। আমাকে তাহলে একটু বলবা অক্ষর, এই অক্ষর কত প্রকার ভাইয়া? অক্ষর হচ্ছে 2 প্রকার। কত প্রকার? অক্ষর হচ্ছে 2 প্রকার। কত প্রকার? অক্ষর হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে মুক্তাক্ষর আর একটা কি বলা হয়? একটা হচ্ছে ব্যঞ্জনাত্মক অক্ষর। একটা কি বলা হয়? সরি, একটা আমরা বলি জানি স্বরান্ত অক্ষর। আমরা বলি স্বরান্ত, এই স্বরান্ত অক্ষর, আর একটা হচ্ছে ব্যঞ্জনাত্মক অক্ষর। স্বরান্ত অক্ষর এবং হচ্ছে ব্যঞ্জনাত্মক অক্ষর। স্বরান্ত অক্ষর এবং ব্যঞ্জনাত্মক অক্ষর। এই স্বরান্ত অক্ষরকে বলা হয় মুক্তাক্ষর। এই স্বরান্ত অক্ষরকে কি বলা হয়? মুক্তাক্ষর। আর ব্যঞ্জনাত্মক অক্ষরকে কি বলা হয়? বদ্যাক্ষর। একটা হচ্ছে অক্ষর কত প্রকার ভাইয়া? অক্ষর হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে স্বরান্ত অক্ষর আর একটা হচ্ছে ব্যঞ্জনাত্মক অক্ষর। আর এই স্বরান্ত অক্ষরের অপর নাম কি? স্বরান্ত অক্ষরের অপর নাম হচ্ছে মুক্তাক্ষর, আর ব্যঞ্জনাত্মক অক্ষরের অপর নাম কি? বদ্যাক্ষর। এখন স্বরান্ত অক্ষর কি? যে সকল শব্দের শেষে স্বরবর্ণ থাকে তাদেরকে স্বরান্ত অক্ষর বলে। ফর এক্সাম্পল, আমি বললাম আশা, এই আশা শব্দের শেষে আ প্রত্যয় যুক্ত হয়েছে, এটা স্বরান্ত অক্ষর। আর যে সকল শব্দের শেষে ব্যঞ্জন থাকে, ব্যঞ্জন বর্ণগুলো থাকে, তাদের ব্যঞ্জনাত্মক অক্ষর বলে। যেমন আমি শুধু যদি বলি আশ, এরকম দিয়ে দিলাম, এটি একটি ব্যঞ্জনাত্মক অক্ষর। আশা করছি আপনাদের এই অক্ষর নিয়ে আর কোনো সমস্যা নেই। এখন আমাকে বলবেন নিচের কোনটি এক অক্ষর শব্দ? অক্ষর এক অক্ষর শব্দ। 19 নাম্বার প্রশ্ন বলবেন আমাকে, দেখি। হ্যাঁ, কোনে শেষে বসে থেকে পরে এসে থেকে নিচের কোনটি এক অক্ষর শব্দ? তাহলে আমাকে বলো নিচের কোনটি এক অক্ষর শব্দ? মামা, ঘুম, বন্ধ, জলজ। বলো 19 নম্বর প্রশ্নটা আমাকে একটু কাইন্ডলি দ্রুত একটু জানাও। নিচের কোনটি এক অক্ষর শব্দ? নিচের কোনটি এক অক্ষর শব্দ? 19 নম্বর প্রশ্নটা একটু বলো। মামা, ঘুম, বন্ধ, জলজ। মামা, ঘুম, বন্ধ, জলজ। আমাদের সারিয়ার শিমুল ভাইয়া বলছেন এ মামা। মামা শব্দ কি একবার থামলাম? আমাদের বলো তো নিচের কোনটি? অপূর্ব দাস বলেছেন 19-এর বি, রাসেল মিয়া বলেছেন 19-এর বি। আচ্ছা, সবাই একটু দ্রুত একটু কাইন্ডলি বলো দেখি। আমরা জানি অক্ষর জিনিসটা কি? নিঃশ্বাসের স্বল্পতম প্রকাশকে অক্ষর বলে। এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারিত হয় সেটা অক্ষর। দেখো এই যে মা, মা একটা অক্ষর, এই মা আরেকটা অক্ষর, তাহলে 2টা অক্ষর হয়ে গেল। মামাতে কয়টা অক্ষর? 2টা। এই বন্ধ আমরা বলি বন, আর এই যে দো আমরা বলি বন্ধ। 2টা অক্ষর হয়ে গেল না? একটা অক্ষর, এটা একটা অক্ষর, এটাকে 2টা অক্ষর। জলজ, জ লোজ, লোজ 2টা অক্ষর হয়ে গেল না? জলজ 2টা। তাহলে 2টা, এটাও 2টা, এটাও 2টা, এটাও 2টা। আর গুম আমরা জানি গুম একবারই হচ্ছে, তাই না? এটি একটা অক্ষর। আর আমরা সহজ করে শর্টকাট টেকনিক কি শিখে দিলাম? বাংলাদেশে লিখবা মা মা, 2টা ভাওয়েল পাইছি, তাহলে একটা গুম, গুম একটা, ইউ গুম, তাহলে একটা অক্ষর। বন্ধ, বন্ধ, তাহলে এই একটা, 2টা হয়ে যাচ্ছে জলজ, জলজ, তাহলে 1 2টা হয়ে যাচ্ছে না? 2টা হচ্ছে, তাই গুম একটি এক অক্ষর শব্দ। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন, কোনটি দ্বিস্বরের উদাহরণ? 20 নম্বর প্রশ্নটা বলো যে নিচের কোনটি দ্বিস্বর এর উদাহরণ? নিচের কোনটি দ্বিস্বরের উদাহরণ? যারা নিয়মিত ক্লাস করবা দ্রুত আমাদের সাথে লাইভে সংযুক্ত থাকবা, আমাদের পেজটা ফলো দিবা, বন্ধু বান্ধবীদের মেনশন দিবা, ভিডিওটা ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে দিবা, পরবর্তীতে দেখতে পারবা। আমাদের এখানে প্রতিদিন কন্টিনিউ ক্লাস হচ্ছে, প্রতিদিন পরীক্ষা হচ্ছে। যারা পেইড ব্যাচে ভর্তি হবা দ্রুত হয়ে নিবা। কোনটি দ্বিস্বরের উদাহরণ?
কোন ইউনিট আবেদন করছে? 22 টাকা দিছে না সবগুলোই তো আমার কে দিয়ে দিছে না আজকে এই মিনিট কি রাখি মানে আমি তো এবার ঝামেলা লাগে ব্যক্তি না করতে আরে কাটা চেয়ে আমি কি করব হ্যাঁ এটা পুলিশ এলে 22 টাকা আচ্ছা নিচের কোনটি দ্বিস্বরের উদাহরণ? আচ্ছা যারা যুক্ত হচ্ছেন, যারা মেনশন করেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা অবিরাম, ভালোবাসা অবিরাম আমাদের সাথেই থাকেন। আশা করছি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো আমরা। আমাদের একটি প্রত্যাশা, একটি হচ্ছে বিশ্বস্ত এবং নির্ভরতার একটি প্রতিষ্ঠান। আপনারা হয়তো বিগত ক্লাস দেখেই বুঝতে পেরেছেন। কোনটি দ্বিস্বর? আমরা জানি দ্বিস্বর বলতে কি বোঝায় জানেন? দ্বিস্বর অর্থাৎ দুইটি স্বর, সর্বনিম্ন দুইটি স্বর। এই দ্বিস্বর বর্ণকে অপর নাম কি বলে বলেন তো? যৌগিক স্বর। অপর নাম কি? অপর নাম হচ্ছে যৌগিক স্বর। দ্বিস্বরের অপর নাম কি? দ্বিস্বর বর্ণের অপর নাম যৌগিক স্বর। দ্বিস্বর বর্ণের অপর নাম কি ভাইয়া? দ্বিস্বর বর্ণের অপর নাম হচ্ছে যৌগিক স্বর। নিচের কোনটি যৌগিক স্বর বর্ণ? আমরা জানি না যৌগিক স্বর পড়েছি, একটা মৌলিক, একটা হচ্ছে যৌগিক পড়েছি কিনা। নিচের কোনটি যৌগিক বা দ্বিস্বর বর্ণ? অর্থাৎ নিচের কোনটি যৌগিক এবং দ্বিস্বর বর্ণ? যারা উত্তর দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ, তারা দ্রুত একটু উত্তর দিয়ে দেন। নিচের কোনটি দ্বিস্বরের উদাহরণ? ঋষি দীর্ঘি নাকি এ ওই নাকি ওই ও নাকি রি? বলো 20 নাম্বার প্রশ্ন, বলো নিচের কোনটি দ্বিস্বর বর্ণের উদাহরণ? নিচের কোনটি দ্বিস্বর বর্ণের উদাহরণ? আমরা জানি যারা উত্তর দিয়েছেন সি, এই সি হচ্ছে দ্বিস্বর বর্ণ। সি হচ্ছে কি? দ্বিস্বর বর্ণ। আমরা জানি মৌলিক বর্ণ কয়টি আছে? মৌলিক বর্ণ আছে স্বরবর্ণের। আমরা জানি স্বরবর্ণের মৌলিক বর্ণ আছে হচ্ছে 7টি। কয়টি ভাইয়া? মৌলিক বর্ণ আছে 6টি, মৌলিক বর্ণ আছে 6টি। আর মৌলিক ধ্বনি আছে কয়টি? ধ্বনি কয়টি? ধ্বনি হচ্ছে 7টি। মৌলিক ধ্বনি কয়টি? মৌলিক ধ্বনি হচ্ছে 7টি। আর স্বরবর্ণের মৌলিক বর্ণ হচ্ছে 6টি, স্বরবর্ণের মৌলিক ধ্বনি আছে কয়টি? 7টি। আর বাংলা ব্যঞ্জন বর্ণের, আমরা যদি বলি এই ব্যঞ্জন বর্ণের মৌলিক বর্ণ কয়টি? বর্ণ হচ্ছে 30টি। ব্যঞ্জন বর্ণের মৌলিক বর্ণ কয়টি ভাইয়া? ব্যঞ্জন বর্ণের মৌলিক বর্ণ হচ্ছে 30টি। ব্যঞ্জন বর্ণের মৌলিক বর্ণ 30টি। তাই সব মিলে মৌলিক বর্ণ কয়টি? সব মিলে মৌলিক বর্ণ, বাংলা বর্ণমালায় মৌলিক বর্ণ কয়টি? মৌলিক বর্ণ হচ্ছে 36টি। বাংলা বর্ণমালায় মৌলিক বর্ণ 36টি। আর মৌলিক ধ্বনি যদি কথা বলে, মৌলিক ধ্বনি কয়টি? তাহলে হচ্ছে 37টি। এতটুকু মাথায় রাখবেন। আচ্ছা, আর আমরা জানি এই স্বরবর্ণের যৌগিকের অপর নাম দ্বিস্বর। যৌগিকের অপর নাম কি? দ্বিস্বর। এই দ্বিস্বর বর্ণ আছে 2টি। দ্বিস্বর বর্ণ কয়টি? 2টি। যৌগিক বা দ্বিস্বর। আর যদি বলা হয় ধ্বনি আছে কয়টি? ধ্বনি আছে হচ্ছে 25টি। কয়টি বলছি? 25টি। ধ্বনি আছে কয়টি ভাইয়া? ধ্বনি আছে হচ্ছে 25টি। তাহলে আমরা কি কি শিখলাম? যৌগিক বা দ্বিস্বর বর্ণ হচ্ছে 2টি, আর যৌগিক বা দ্বিস্বর ধ্বনির সংখ্যা কতটি? 25টি। তার মধ্যে এই 23টির লিখিত রূপ নেই। 23টির কি নেই ভাইয়া? লিখিত রূপ নেই। লিখিত রূপ নেই। 23টির লিখিত রূপ নেই। আর এই 2টির লিখিত রূপ আছে। এই 2টিকে কি বলা হয়? একটি হচ্ছে ওই আর একটা হচ্ছে ও। এদেরকে আমরা যদি বিশ্লেষণ বা ভাঙি, কে কে পাই ভাইয়া? এই এটা পাই ও রস্যই, ওই দিয়ে হয় ওই, আর ও রস্যু বলা হয় ও। এই দুটাকে বলা হয় দ্বিস্বর। দ্বিস্বর মানে 2টি স্বরের সংযুক্ত হয়ে দ্বিস্বর যুক্ত হয়। 2টি স্বরের সংযুক্ত হয়ে কি বলা হয়? দ্বিস্বর হয়। 2টি বর্ণের অর্থাৎ 2টি বর্ণ যুক্ত হয়ে তাদেরকে বলা হয় দ্বিস্বর। তাই দ্বিস্বর বর্ণ কয়টি? 2টি, ওই আর ও। আর দ্বিস্বর ধ্বনি কয়টি? দ্বিস্বর ধ্বনি হচ্ছে যদি বলা হয় বা দ্বিস্বর বা যৌগিক 25টি। তার মধ্যে 23টি লিখিত রূপ নেই। আশা করছি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন 21 নম্বর প্রশ্ন, অভিধানে ক্ষীয় বর্ণ কোথায় থাকে? আপনারা, আমি আশা করছি আপনারা সবাই যুক্ত আছেন, আমাদের পেজের সাথেই যুক্ত থাকেন। আশা করছি ভালো কিছু করতে পারবেন। প্রতিদিন কন্টিনিউয়াস আপনার সবকিছুই কমপ্লিট করে দেওয়ার দায়িত্ব আমার ইনশাআল্লাহ। সবাই একটু দ্রুত একটু জানিয়ে দাও যে বুঝতে পারছো কিনা, নেটওয়ার্কে কোনো সমস্যা আছে কিনা, দ্রুত একটু জানাবা। তাহলে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। দ্রুত আমাকে একটু বলো যে বুঝতে পেরেছো কিনা। অভিধানে ক্ষীয় বর্ণ কোথায় থাকে? খ বর্ণের পরে নাকি ক বর্ণের অন্তর্গত ভুক্তি হিসেবে
মূর্ধন্য ষ বর্ণের অন্তর্গত ভুক্তি হিসাবে হ বর্ণের পরে। তোমরা একটু দ্রুত আমাকে একটু জানাও যে ক্ষীয় বর্ণ কোথায় থাকে। আরে বাবা, এই যে শেষ সময় এসে নেটওয়ার্ক প্রবলেম নাকি? আমাকে একটু বলো তো ভাইয়া, নেটওয়ার্ক প্রবলেম? আচ্ছা, 21-এর বি অপূর্ব দাস বলেছেন 21-এর বি, শাহরিয়ার শিমুল ভাই বলেছেন 21-এর বি। আচ্ছা, ভেরি গুড। আমাকে বলো অভিধানে ক্ষীয় বর্ণ কোথায় থাকে। আচ্ছা, গুড, অসংখ্য। আমাকে একটু জানাও তো ভাইয়া, নেটওয়ার্কে কি কোনো সমস্যা আছে কিনা? নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে? নেট প্রবলেম? আরে বাবা, নেট প্রবলেম হলে তো সমস্যা। এখন বলো তো ভাইয়া যে এখন নেট প্রবলেম আছে কিনা, আমাকে একটু দ্রুত একটু জানাবা। এখন কি নেট প্রবলেম আছে? এখন একটু দ্রুত জানাবা। আচ্ছা, 21-এর বি, এখন আমাকে দ্রুত এখন একটু জানিয়ে দাও যে এখনো কি নেট প্রবলেম হচ্ছে? এখনো কি নেট প্রবলেম? আচ্ছা, রিপিট হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা জানি এই ক্ষীয় বর্ণটা অভিধানে ক বর্ণের অন্তর্গত ভুক্তি হিসাবে, কারণ এই ক্ষীয় বর্ণটা ক বর্ণের পরেই থাকে। এই ক্ষীয় বর্ণটা গঠিত হয়েছে কিভাবে? এই ক প্লাস মূর্ধন্য ষ দ্বারা। যেহেতু এই ক এর পরেই আছে ক প্লাস মূর্ধন্য ষ, তাহলে এটা ক এর পরেই অর্থাৎ ক বর্ণের অন্তর্গত ভুক্তি হিসেবে ক্ষীয় বর্ণের। তাহলে আমরা জানি 21-এর খ নাম্বার হচ্ছে রাইট আনসার। 21-এর কি খ নাম্বার রাইট আনসার। 22 নাম্বার বলো, এই ক্ষীয় প্লাস এখানে যা আছে এখানে কি কি বর্ণ আছে? আমাকে দ্রুত একটু বলো, এখানে কি কি বর্ণ আছে বলো। এখন কি নেট সমস্যা? আচ্ছা, ডান, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন 22 নাম্বারটা বলো। যারা, অসংখ্য ধন্যবাদ জাসেল মিয়া, যারা দিয়েছো অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমরা অনেক কিছু শিখতে পারছি যদি আমরা নোট করতে পারি। তাহলে আমাকে এই বর্ণটা বলো যে এখানে কি কি বর্ণ আছে। এখানে কি কি বর্ণ আছে? এখানে কি কি বর্ণ আছে? এখানে আমরা জানি ক প্লাস মূর্ধন্য ষ, তাই না? তারপরে কি আছে? মূর্ধন্য নাকি মো আছে? আমাকে বলো তো, মূর্ধন্য নাকি মো? বলো সবাই, এটা কি? আমাকে দ্রুত একটু বলবা। 22 নাম্বার। আচ্ছা, আমাদের শাহরিয়ার শিমুল ভাইয়া 22-এর এ কিন্তু না, দ্রুত একটু জানাও। এ হয়নি কিন্তু, শাহরিয়ার শিমুল ভাইয়া হয়নি, রাসেল মিয়া এ হয়নি কিন্তু। তামান্না আক্তার আপু বলেছেন ডি, গুড। এই তো আমরা পেয়ে গেছি। এইখানে এই বর্ণটা আছে কি জানো? এই যে এটা আগে ক প্লাস মূর্ধন্য ষ দ্বারা এই ক্ষীয় গঠিত হয়েছে, তারপরে এই যে শেষে যেটা যুক্ত হয়েছে এটা একটা মো বর্ণ। তাই আমরা রাইট আনসার হিসেবে পাচ্ছি ক প্লাস মূর্ধন্য ষ প্লাস মো। এইগুলো ভুলে গেলে চলবে? বলো, এগুলো তো ভুলে যাওয়া যাবে না। এগুলো ভুলে গেলে মানে বলে না, চান্স পেতে বেশি মার্ক লাগে না ভাই, 1.25। এগুলো কি করতে হবে? নোট করে রাখতে হবে, বারবার পড়তে হবে, রিপিট করবা, রিপিট করবো বারবার, নোট করে পড়ার টেবিলের সামনে লাগিয়ে লাগিয়ে রাখবা। যেটাই কনফিউজ হবে সাথে সাথেই ব্যাখ্যা করার চেষ্টা করবা যে এটা হলো কেন, এটা কেমন হলো, এইভাবে পড়বা, তাহলে আর ভুল হওয়ার সম্ভাবনা যাবে না। আচ্ছা, আশা করছি তোমরা সকলেই ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, তাছাড়া তোমাদের এইটা বলো, এই বর্ণতে কি কি আছে? আমাকে এইটা একটু দ্রুত একটু জানাও তো, এখানে কি কি বর্ণ আছে? আমাকে একটু দ্রুত একটু বলো দেখি। আচ্ছা, টুকি ডিলিট করে ফেলেছি। আচ্ছা, ডিলিট করা যাবে না। আমাকে এখনো বলো এই বর্ণে কি কি আছে। ওই বর্ণে আমি যে লিখেছি এখানে কি কি যুক্ত আছে? আমাকে একটু দ্রুত একটু বলো। আমাকে তাহলে বলো দেখি, আমি এটা শুনতে চাচ্ছি যে এখানে কি কি বর্ণ আছে। আচ্ছা, এই বর্ণতে আছে, দেখো দেখতে মনে হয় এই বর্ণ মূর্ধন্য ষ প্লাস মূর্ধন্য। আচ্ছা, তোমাদের এখন যদি আমি আরেকটু যদি প্রশ্ন বলি, বলো যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণ কত প্রকার? যুক্ত বর্ণ কত প্রকার আমাকে বলো তো দেখি। প্রশ্ন আসলো যুক্ত বর্ণ কত প্রকার? অপশনে ক দিল 1, অপশনে খ দিল 2, অপশনে গ দিল 4, অপশনে গ দিল 3। তাহলে আমাকে বলো যুক্ত বর্ণ কত প্রকার ভাইয়া? যুক্ত বর্ণ কত প্রকার আমাকে বলো তো দেখি। এই তো
গুড। তামান্না আক্তার বলছে মধ্যাহ্ন সপ্লাস মধ্যাহ্ন, ভেরি গুড। অপূর্ব দাস 30 মানে 23 নাম্বারেরও উত্তর দিয়েছো, জিউবা। আচ্ছা জিউবা, গুড। আচ্ছা থ্যাংক ইউ ভালোবাসা অবিরাম। বলো আমাকে, আমি বলছি যুক্ত বর্ণ কত প্রকার, এখন আমাকে বলো এই যুক্ত বর্ণ কত প্রকার, যুক্ত বর্ণ কত প্রকার, যুক্ত বর্ণ কত প্রকার বলো তো দেখি। 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, বলতে থাকো তাড়াতাড়ি। যুক্ত বর্ণ কত প্রকার, যুক্ত বর্ণ কত প্রকার বলবা দেখি। যুক্ত বর্ণ 4 প্রকার রাসেল মিয়া বলেছেন। তোমাদের কি কনফিউজ নাকি, তোমরা উত্তর করছো না কেন? দ্রুত বলো যুক্ত বর্ণ কত প্রকার দেখি। প্রশ্ন যদি চলে আসে তাহলে এতদিন কি পড়লা বলো, কি পড়লা? নিজেকে প্রশ্ন করো, আমার কি পড়াশোনা আদৌ ঠিক হচ্ছে, আমি কি চান্স পাবো? সেইভাবে পড়াশোনা করো। বাবা মার শুধু শুধু টাকা নষ্ট করো না ভাই, ভালো করে পড়াশোনা করো। নিজে কি জেদ নাই যে জিদ তৈরি করো? ইনসিস্ট হয় না, ইনসিস্টের পর অন বসে। তুমি কি অন্যের উপর নির্ভর করে খাবা? নিজের পায়ে তো দাঁড়াতে হবে। প্রচুর পরিমাণে পরিশ্রম করো, আমাকে টিকতেই হবে সেই মনোবাসনা নিয়ে সৃষ্টি করো। দৃঢ় প্রতিজ্ঞ হও, আমাকে টিকতেই হবে, সেইভাবে পড়াশোনা করো। বর্ণ কত প্রকার, যুক্ত বর্ণ কত প্রকার? কনফিউশন, আচ্ছা 2 প্রকার, ভেরি গুড। দেখো যুক্ত বর্ণ হচ্ছে 2 প্রকার। কত প্রকার ভাইয়া? যুক্ত বর্ণ হচ্ছে 2 প্রকার। কি কি এই যুক্ত বর্ণ? এই যুক্ত বর্ণ হচ্ছে 2 প্রকার। কি কি বর্ণ? একটা হচ্ছে স্বচ্ছ বর্ণ, একটি হচ্ছে স্বচ্ছ আর একটি হচ্ছে অস্বচ্ছ। স্বচ্ছ আর একটা কি অস্বচ্ছ। স্বচ্ছ বলতে কি বোঝায়? যে যুক্ত বর্ণগুলো দেখেই চেনা যায় বা তাদের কি কি বর্ণ যুক্ত আছে চেনা যায়। যেমন আমি যদি বলি এই যে কয়ের সাথে ক, দেখে চিনতে পারছি না, চিনতে পারছি, এটা একটি স্বচ্ছ বর্ণ। আর এটা একটি অস্বচ্ছ, যাদেরকে দেখে চেনা যায় না। আমি বললাম এই যে এরকম, এখানে দেখো, দেখে এই বর্ণকে দেখে কি চেনা যাচ্ছে? চেনা যাচ্ছে না। এটা মধ্যাহ্ন স প্লাস মধ্যাহ্ন আছে, তাহলে চেনা যাচ্ছে না, এটি একটি অস্বচ্ছ বর্ণ। আচ্ছা তাহলে এখন 23 নম্বর প্রশ্ন, জিহ্বা শব্দটির সঠিক উচ্চারণ কোনটি? আমরা মোটামুটি বাংলার 5-7টা ক্লাস নিয়ে বাংলাটা আবার রিভিশন, বারবার রিপিট করতে করতে শেষ করে দেবে। ধারাবাহিক এইভাবে চলবে, ইংরেজিও চলবে, সাধারণ জ্ঞানও চলবে ইনশাআল্লাহ। জিহ্বা শব্দটির সঠিক উচ্চারণ, এখন শুধু এমসিকিউ সলভ হবে, যাতে আমরা অনায়াসেই পরীক্ষার হলে উত্তর করতে পারি। অপূর্ব দাস 2 প্রকার। আচ্ছা 2 প্রকার। 23 নম্বরের জিহ্বা আমরা জানি, ভেরি গুড। এই জিহ্বা তাহলে 23 নম্বরে হচ্ছে জিহ্বা উত্তর। মনে রাখবা এই হয়ের সাথে ব, হয়ের সাথে ব এর পরে, মনে রাখবা হয়ের সাথে ব এর পরে যদি আকার থাকে, হয়ের সাথে ব এর পরে যদি আকার থাকে, কি থাকে? যদি আকার থাকে না, তোমাদের এটা একটু এইভাবে বুঝবা না, তোমাদের একটু সহজ করে দেই। কিভাবে দেই? সহজ করে দেই। এই হয়ের সাথে দেখো, আমরা জানি হয়ের সাথে এটা ব যুক্ত হয়েছে না, হয়ের সাথে ব, এই হয়ের সাথে ব যুক্ত হয়েছে। এই যুক্তের পরে অর্থাৎ এই যুক্তের পূর্বে যদি ঋষিকার কি থাকে, পূর্বে যদি ঋষিকার, দেখো হয়ের সাথে ব এর যদি যুক্ত হওয়ার পূর্বের বর্ণে যদি ঋষিকার থাকে, তাহলে এই হয় ব এটা উব হবে, উব উব, হস্যৌ ব উব, হস্যৌ ব উব। আর যদি এই হয় বয়ের আগে যদি এই ঋষিকার যদি না থাকে, ঋষিকার যদি না থাকে, তাহলে এই উব হবে, উব উব উব। ফর এক্সাম্পল জিহ্বা, এই পূর্বে এখানে ঋষিকার আছে, তাই উব হয়েছে জিহ্বা। আচ্ছা আর ঠিক এরকম যদি থাকতো এই যে আহ্বান, অর্থাৎ এই ঋষিকার নাই, তাহলে এখানে উব হবে, যেমন আও বান। তাই এই যে উব হয়েছে না, ও ও এইটুকু মাথায় রাখবা, জিহ্বা আহ্বান। আচ্ছা বানের ওখানে নিচে একটা হসন্ত হবে। আচ্ছা আশা করছি ওটা বুঝতে পেরেছো। তারপরে 24 নাম্বার, এই বড় শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? উজ্জ 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 উজ্জ। বলো দেখি 24 নাম্বার, 24 নম্বরের বলো, 24 নম্বরের উজ্জ। আগে আমরা জানি শব্দের উচ্চারণগুলো আমাকে ঠিক করতে হবে। শব্দের উচ্চারণগুলো আমরা কি করতে হবে? এই শব্দের উচ্চারণগুলো এই উজ্জ, এই যে হয়ের সাথে যদি জ ফলা থাকে, তাহলে এটাকে আমাদের লিখতে হবে এরকম, বর্গীয় জ প্লাস হচ্ছে ঝ, বর্গীয় জ প্লাস জ লিখতে হবে। তাই উজ, এই উজ জ, তাহলে বর্গীয় জ প্লাস জ। 24-এর এ নাম্বারে যারা দিয়েছো তাদেরকে আমি কি জানাচ্ছি? তাই 24-এর এ
তোমাদের একটু মন করে লিখতে আমি ভুল করলাম, এখানে বর্গীয় জ, এই বর্গীয় জ প্লাস হচ্ছে জ হবে এতটুকু, মানে জ ফলা। যেমন আমরা যদি বলি এই যে বাহ্য, তাহলে কি লিখবো বাহ্য, বাহ্য এইরকম, মানে হয়ের সাথে যদি জ ফলা থাকে তাহলে কি বর্গীয় জ প্লাস জ হয়, বর্গীয় জ প্লাস জ হয়। আচ্ছা, তারপরে ঐতিহ্য, বলো তো দেখি। আমরা জানি ঐতিহ্য এরকম, যদি ওই থাকে ওই শব্দকে ভাঙতে হবে ওই, এরকম করে, কারণ ওইটা গঠিতই হয় ও রস্যই ওই। আচ্ছা, আর যদি ও থাকে তাহলে আমাদের ভাঙতে হবে ও হস্য ও দিয়ে, তাহলে আমরা ওই আছে, তাহলে ওই 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 দুইটা হবে। আচ্ছা, আর তির্য, তাহলে আমরা কি বলেছি, এই যে হয়ের সাথে যদি জ ফলা থাকে তাহলে কি হবে ইয়া বর্গীয় জ প্লাস হচ্ছে জ হয়। তাহলে দেখো এটা কি হবে, হবে না, আর ওগুলো তো মিলই হচ্ছে না, তাই খ নাম্বার। তাহলে 25-এর খ। আশা করছি বুঝতে পেরেছো। তাই 25-এর কি হবে, 25-এর খ নাম্বার উত্তর। ভেরি গুড, যারা 25-এর খ দিয়েছো অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা সত্যবিধান এবং নত্যবিধানে চলে আসলাম। আমরা বলছি এখন আমরা ধারাবাহিকভাবে সবগুলো টপিক নিয়ে আলোচনা করব প্রায়। আর আমরা তো মডেল টেস্ট ব্যাচে, বুঝতে পেরেছো? আচ্ছা গুড, আমরা তো মডেল টেস্ট ব্যাচে ভাইয়া মোটামুটি আমাদের প্রত্যাশা মডেল টেস্ট বই এবং না সাধারণ জ্ঞানের নাপা একসাথে 9000 প্রশ্ন দেওয়া আছে। আবার আমরা এই যে 5 তারিখ থেকে মডেল টেস্ট শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ, সেখানেও প্রতিটা প্রশ্ন হচ্ছে 80 মার্কের প্রশ্ন হবে। তাই আমরা যদি 90টা মডেল টেস্ট নেই, 80 গুণন 80 যদি ধরো 90, 72, 7200 প্রশ্ন আমরা পেয়ে যাব। এই 7200 প্রশ্ন যদি তুমি আমার সাথে কন্টিনিউ থাকতে পারো, ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। চাই এখনো যারা নামমাত্র ফি দিয়ে ভর্তি হয়নি তারা দ্রুত ভর্তি হয়ে নিবে ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা সত্যবিধান হলো কি, যে সত্যবিধান হলো আমরা জানি এই সত্যবিধান একটি কি স্বব্যবহারের বিধি, সত্যবিধান স্বব্যবহারের বিধি। নত্যবিধান কি, নত্যবিধান হচ্ছে নব্যবহারের বিধি। এটা কোন শব্দে প্রযোজ্য, এটা হচ্ছে তৎসম, তৎসম বা সংস্কৃত শব্দে প্রযোজ্য, তৎসম বা সংস্কৃত ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ তৎসম বা সংস্কৃত শব্দের মধ্যাহ্ন এবং মধ্যাহ্ন সার ব্যবহারের নিয়মকেই নত্য এবং সত্যবিধান বলে। আচ্ছা, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার শব্দগুলো নত্যবিধান প্রযোজ্য নয় কেন? দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার শব্দগুলো নত্যবিধানের বিধান প্রযোজ্য নয় কেন? কারণ এটি একটি সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদে নত্যবিধান এবং হচ্ছে সত্যবিধান প্রযোজ্য হয় না। সমাসবদ্ধ পদে নত্যবিধান সত্যবিধান প্রযোজ্য হয় না। তদ্ভব বা দেশি দেশি শব্দে নত্যবিধান সত্যবিধান প্রযোজ্য হয় না। নত্যবিধান সত্যবিধান প্রযোজ্যই হয় কেবল তৎসম বা সংস্কৃত শব্দে। নত্যবিধান আমরা জানি বিদেশি শব্দে প্রযোজ্য হয় না। আমরা জানি নত্যবিধান আর কিছুতে হয় না, আমরা জানি সমাসবদ্ধ পদে নত্যবিধান সত্যবিধান প্রযোজ্য হয় না। এছাড়া আমরা জানি যে আমরা জানি হচ্ছে বাক্যর কি বলে ক্রিয়াপদে, ক্রিয়াপদে নত্যবিধান সত্যবিধান প্রযোজ্য হয় না। ক্রিয়াপদে নত্যবিধান সত্যবিধান প্রযোজ্য হয় না, এটুকু মাথায় রাখবা। আচ্ছা, তারপরে আমরা ধ্বনির পরিবর্তনে চলে আসলাম। কোনটি অন্তঃস্বরাগমের উদাহরণ? কোনটি অন্তঃস্বরাগমের উদাহরণ? কোনটি অন্তঃস্বরাগমের উদাহরণ? আমরা জানি যে সকল শব্দ শব্দের শেষে বসে তাদেরকে কি বলা হয়? তাদেরকে অন্তঃস্বরাগম বলা হয়। আমরা জানি অন্তঃস্বরাগম যেগুলো শেষে আছে, সত্য থেকে সত্যি, সত্য থেকে সত্যি অন্তঃস্বরাগম, করিয়া থেকে কইরা অপিনিহিতি, আর দুলো থেকে দুলো মধ্যস্বরাগম, বাক্য থেকে বাক্য, এটা মধ্যস্বরাগম। আচ্ছা, অভিশ্রুতির ক্ষেত্রে কোন স্বরধ্বনি পরিবর্তিত হয়? ঋষি এবং হস্যি। অভিশ্রুতির ক্ষেত্রে ঋষি এবং হস্যিটা পরিবর্তিত হয়। আচ্ছা, আমরা পরবর্তী চলে যাচ্ছি স্বরলোপ এর বিপরীত কোনটি? আমরা জানি স্বরলোপ মানে স্বর মাইনাস হয়ে যাবে, আর স্বর আগমন কোনটা হবে? স্বরাগম। তাই স্বরলোপের বিপরীত কি? স্বরাগম। মাথায় রাখতে হবে স্বরলোপের অপর নাম বিপ্রকর্ষ, সম্প্রকর্ষ। স্বরলোপের অপর নাম সম্প্রকর্ষ, সম্প্রকর্ষ। স্বরলোপের অপর নাম কি? সম্প্রকর্ষ। স্বরাগমের অপর নাম কি? স্বরভক্তি। স্বরাগমের অপর নাম স্বরভক্তি বা সম্প্রকর্ষ, বিপ্রকর্ষ, বিপ্রকর্ষ। স্বরভক্তি বা বিপ্রকর্ষ স্বরাগম, আর স্বরলোপের অপর নাম সম্প্রকর্ষ। আচ্ছা, নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ কি? আমরা জানি কোন শব্দের শেষে কোন শব্দ যদি আব উচ্চারিত হয়, কি উচ্চারিত হয়? আব। আব হলে কোন শব্দ যদি আব উচ্চারিত হয় আমরা জানি কি হবে? ঔকার হবে। কি হবে ভাইয়া? ঔকার, ঔকার, অর্থাৎ ঔকার হবে। তাহলে আব, নাবিক, আব আছে কিনা? আব আছে। তাহলে নৌ প্লাস ইক, নৌ প্লাস ইক, নাবিক, নৌ প্লাস ইক, নাবিক। আশ্চর্যের সন্ধি বিচ্ছেদ আমরা জানি আ প্লাস চার্য। আশ্চর্য সন্ধি বিচ্ছেদ আ প্লাস চার্য। আশ্চর্য সন্ধি বিচ্ছেদ আ প্লাস চার্য। আশ্চর্য কোন সন্ধি?
এটা হচ্ছে নিপাতনে ব্যঞ্জন সন্ধি, নিপাতনের সিদ্ধর ব্যঞ্জন সন্ধি আশ্চর্য। আমরা ছন্দকারে দিয়েছি, আমাদের ইউটিউব পেজ অথবা ফেসবুক পেজে দেখে নিতে পারো। নিরস শব্দ সন্ধি বিচ্ছেদ। নিরস একটি হচ্ছে, আমরা জানি এই নিরসটা একটি কি ভাইয়া, এই নিরসটা একটি বিসর্গ সন্ধি, নি প্লাস রস। আমরা জানি নি প্লাস রস না, নি প্লাস অস, নি প্লাস অস, নি প্লাস অস, নিরস। আমরা জানি তিন সরাও, সরাও, আমরা জানি তিন সরাও, অর্থাৎ তিন তালব্য স, মূর্ধন্য স, তালব্য স, মূর্ধন্য স, দ্বন্দ্ব স। রতে হচ্ছে রফলাক রেফ, আর ওতে হচ্ছে ওকার অথবা ও, সরিয়ে কি করতে হবে, বিসর্গ দিতে হবে। তিন সরাও, এই তিন সোয়া মধ্য র, রফলা রেফ, মানে ও, এই তিন সরা বিসর্গ দিতে হবে। যেমন আমি বললাম মনোযোগ, এই মনোযোগ শব্দ এখানে দেখো মন হচ্ছে মূল শব্দ, তাই মন এখানে ওকার ছিল, ওই ওকারটা তুলে বিসর্গ দিয়ে দাও আর সবগুলো দিয়ে দাও মনোযোগ। ঠিক তেমনি ভাবে নিরস, এই নিরস শব্দের এই রটা ফালা দিয়ে দাও, তাহলে হবে কি নি বিসর্গ প্লাস অস, অস, নিরস। তাহলে এইভাবে তপবন, তিরোদান, যতগুলো শব্দ আছে তাহলে এইভাবে নিয়মেই চলবে। আচ্ছা, দুর্ঘটনা শব্দটার সন্ধি বিচ্ছেদ। তাহলে আমরা যে তিন সরাও দুর্ঘটনা থেকে দিয়েছি 35 নাম্বার, দুর্ঘটনা শব্দটা দিয়েছি, তাহলে আমাকে এটার উত্তর দাও যে কি দিবা, দুর্ঘটনা। তাহলে এটা কি নিপাতনের সিদ্ধ সন্ধি? বলো দেখি সবাই, এটা কি নিপাতনের সিদ্ধ সন্ধি? আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, এই প্রশ্নটি আজকের মতো আমরা বিদায় নিব। ভালো থাকবা, সুস্থ থাকবা। আমাদের এটা কমেন্ট সেকশনে জানাবা 35 নাম্বার। যারা এখনো মডেল টেস্ট ব্যাচে ভর্তি হওনি, দ্রুত ভর্তি হয়ে নাও। আমরা টার্গেট 90টা মডেল টেস্ট ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি আগামী 5 তারিখ থেকে। যারা এখনো যুক্ত হওনি দ্রুত যুক্ত হয়ে নিবা। নামমাত্র ফি দিয়ে আমাকে পার্সোনাল ফোন দিতে পারো, ইনবক্সে নক দিতে পারো, এবং যারা পড়াশোনা করছো না দ্রুত পড়াশোনা করে নাও। রাজশাহী যারা আছো তারা আমাদের অফলাইনের ব্যাচে চলে আসতে পারো। ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী এক ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে প্রশ্ন করতে পারো।